শিল্প চাই, কাজ চাই, পেটে ভাত চাই। নতুন সরকার, বিজেপি সরকারের কাছে তো এটাই গোটা রাজ্যবাসীর দাবি, বেকার যুবক যুবতীদের দাবি। নতুন সরকার রাজ্যে গঠিত হয়েছে, কিন্তু রাজ্যের শিল্প ভবিষ্যৎ কি? যদি আরো ভালো করে বলি, রাজ্যে কর্মসংস্থানের ভবিষ্যৎ কি? রাজ্যের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? রাজ্যে আমরা বাঙালিরা কি করছি, কেমন আছি, বাঙালিদেরই বা ভবিষ্যৎ কি? এই এত কিছু নিয়ে আজকের আমাদের এই বিশেষ এপিসোডে যিনি রয়েছেন, তিনি সবটাই আপনাদের সামনে খুব সুন্দর করে খোলাখুলি তুলে ধরবেন। কারণ এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে 8টি কোম্পানির মালিক তিনি। শুধু তাই নয়, বিজনেস প্রচারক। তিনি চান এই রাজ্যের ছেলেমেয়েরা যেন এই রাজ্যেই থাকে, তাদেরকে পরিযায়ী শ্রমিক না হতে হয়। কিন্তু সেটা কি সম্ভব? বিজেপি কি পারবে? বিগত সরকারই বা কেন পারেনি? বাম আমলেই বা কতটা সম্ভাবনা ছিল? এই সবটা তিনি বলতে পারবেন, কারণ একটা লং জার্নি বিজনেসে তার চলছে। তিনি জন্মসূত্রে অবশ্যই পারিবারিক সূত্রে ভারতীয়, পশ্চিমবঙ্গীয়, কিন্তু এখন থাকেন অ্যাব্রড, আমেরিকায়, কিন্তু পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসেন। মিস্টার রাহুল রয় আমাদের সঙ্গে রয়েছেন, বিজনেস প্রচারক, এবং অবশ্যই সঙ্গে একজন উদ্যোগপতি, বাঙালি উদ্যোগপতি। এটা বলতে আমার খুব প্রাউড ফিল হচ্ছে। স্যার, প্রথমেই জানতে চাইবো, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? 8টা কোম্পানি আপনি চালাচ্ছেন, এত বছর ধরে বিজনেসের সঙ্গে আপনি রয়েছেন, কি দেখতে পাচ্ছেন? যখনই একটা কখনো নতুন গভর্নমেন্ট আসে, একটা স্বাভাবিক আমাদের একটা এক্সাইটমেন্ট খুব হাই থাকে, সাথে এক্সপেকটেশন খুব হাই থাকে। আমার মনে আছে যখন আমাদের প্রাক্তন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, আমি খুব এক্সাইটেড ছিলাম। ভাবলাম এখন বোধহয় বিজনেসটাকে খুব বড়োভাবে দেখা যাবে, বড় মাপে করা যাবে, সৎভাবে করা যাবে। কিন্তু ওইটা তো আপনারা জানেন, আর কিছু বলার কোনো দরকার নেই। কিন্তু যাই হোক, 15টি বছর দেওয়াটা একটু বেশি। বাংলাকে মাইন্ডটা একটু ঠিক রাখতে হবে, আর একটু বেশি ইনোভেটিভ হতে হবে, ধৈর্যটা একটু কম হওয়া উচিত। আর যাতে গভর্নমেন্ট অন ট্র্যাক থাকে, তাই জন্য বাঙালিকে আরও বেশি, আমি বলবো, এগ্রেসিভ মোডে থাকতে হবে, ফর দ্য রাইট রিজন, যেটা হচ্ছে ওদের লাইভলিহুড। কি করে জীবনে বড় হবে, কি করে ওরা নিজের পরিবারকে আর নিজেদের যারা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কি করে টেক কেয়ার করবে, ওইটা একটা মন্ত্র নিয়েই বাঙালিকে কিন্তু এগিয়ে যেতে হবে। ওইটা যদি না করতে পারি, তাহলে তো আগে গিয়ে অনেক বিপদ দেখতে পাচ্ছি। এআই যেভাবে পুরো ওয়ার্ল্ডটাকে কঙ্কার করে নিচ্ছে, আর যেগুলো আমরা বলি পড়াশোনা খুব ইম্পর্টেন্ট, পড়াশোনা হ্যাঁ, আর পড়াশোনায় চাকরিটা থাকবে না, কেন এআই যতগুলো হোয়াইট কলার জব হয় অফিসে, কর্পোরেশনে, ইয়া বড় বড় কর্পোরেটে, এআই ওগুলো খেয়ে নেবে। তো চাকরি থাকবে মানে ক্রিয়েটিভ চাকরি থাকবে, যেমনি কার্পেন্ট্রি থাকবে, প্লাম্বার থাকবে, ইলেকট্রিশিয়ান থাকবে, আর্টিস্ট থাকবে, যারা যাত্রা করে তারা থাকবে। কিন্তু সিনেমা লাইন প্রবলেম হবে, কোনো বাবুর চাকরি প্রবলেম হবে, ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স প্রবলেম হবে, অনেকগুলো ক্লার্কের চাকরি প্রবলেম হবে, ওগুলো অফিসে সেলস মার্কেটিং প্রবলেম হবে। কেন কি চারিদিকেই এত রোবটের ছড়াছড়ি হয়ে যাবে, বটদের এত ছড়াছড়ি হয়ে যাবে কি ওগুলো বেটার রেজাল্ট দেবে, তো লোকেরা ভাববে কেন মাইনেটা দেবোই কেন যখন আমার এই কাজটা এআই দিয়ে হয়ে যাচ্ছে। সেটা একটা বিরাট বড় ডেঞ্জার আমি দেখতে পাচ্ছি। কিন্তু স্যার, আমি তো ভাবলাম যে আপনার সঙ্গে ইন্টারভিউটা নিতে বসে আমি তো বেশ অনেকটা আশাবাদী ছিলাম যে একটা পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ আসতে চলেছে, কিন্তু সেটা কি নয়? কর্ম, শিল্প, পশ্চিমবঙ্গের কি ভবিষ্যৎ তাহলে অন্ধকার? পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ তো গভর্নমেন্টের সাথে জড়িত নয়। পশ্চিমবঙ্গ লোকেদেরকে চিন্তা করা উচিত নিজের ভবিষ্যৎ নিজে কিভাবে করবে। ঠিক। আর ওইটা করার জন্য যে যে জিনিস লাগে, যে যে সাধনা লাগে, যে যে মাইন্ডসেট লাগে, তো এটার জন্য একটা ডিএনএ চেঞ্জ হবে। বাঙালির ডিএনএর মধ্যে এত বছর ছোটবেলার থেকেই আমরা দেখেছি, ব্যবসা মানে ক্রিমিনাল, ব্যবসা মানে কারাপশন, ব্যবসা মানে যে চাকরি ক্রিয়েট করে ওকে আমরা হেড করব, ওকে আমরা পেটাবো, ওদের ফ্যাক্টরি বন্ধ করব, ওরা স্ট্রাইক করবে। আর এইভাবে দেখে দেখেই আমরা বড় হয়েছি। তো একটা ঘেন্নার চোখে আমরা উদ্যোগপতিদের দেখেছি, একটা ডিসরেসপেক্ট দিয়ে দেখেছি, আর মুখে খুব ভালো থেকেছি, পেছনে ওদের বাঁশ দিয়েছি। তো এই মাইন্ডসেটটা দূর করার জন্য একটা ক্যাপিটালিস্টিক মাইন্ড যদি না আসে, এই দেশটা আগেই কমিউনিস্টরা শেষ করে দিয়েছে।
তারপরে যারা এসেছে ওদেরকে আমি আর কি বলবো, কারাপশনটাকে ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ লেভেলে নিয়ে গেছে। তো এই জন্য বাঙালিকে নিজেকে জাগতে হবে, বাঙালিকে চিন্তা করতে হবে কি এখানে খালি টাটা আর এই মাহিন্দ্রা আর আদানি আম্বানি নিয়ে তো চাকরি হবে না। চাকরি ভুলে যেতে হবে। 1.4 বিলিয়ন যেখানে দেশের পপুলেশন, ওখানে তো এন্টারপ্রাইজ জাগাতে হবে। আজকে যেমনি আমেরিকাতে চাকরির থেকে বেশি আছে এন্টারপ্রাইজ। একটা লোক নিজের মাইনে নিজেই কামায়, উল্টো দুটো লোক আরও রাখতে পারে। ওই যে মাইন্ডসেটটা ব্যবসা করা, সেইটা ঘরে ঘরে ঢোকাতে হবে, কি ব্যবসা করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য আপনি একজন উদ্যোগপতি, একজন বিজনেস প্রচারক, এত দিনের একজন এস্টাবলিশম্যান হিসেবে কি তাদেরকে অ্যাডভাইস করবেন? এই পডকাস্টটা যারা দেখছে, প্রচুর এই রকম গ্র্যাজুয়েট করা, এইচএস পাস করা, বিএড করা ছেলেমেয়েরা হতাশ হয়ে বসে আছে চাকরির জন্য, তাদেরকে কি পরামর্শ, কি অ্যাডভাইস করবেন? একটা খুব ভালো প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু হয়েছে, যেটা আগের গভর্নমেন্ট ওইটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে দেয়নি। সেটার নাম হচ্ছে অটল ইনকিউবেশন। তার মানে হচ্ছে স্টার্ট আপ কালচার। আজকে পুরো বিশ্বে দেখা গেছে, যেটা আমেরিকার মডেল প্রায় 100 বছর ধরে চলছে, স্টার্ট আপ কালচার। ওইটা নামটা এখন আমরা স্টার্ট আপ দিচ্ছি, তখন কোনো ডেফিনেশন ছিল না, কিন্তু মাইন্ডসেটটা ছিল আমেরিকানসদের কি আমরা কিন্তু বড় হব বিজনেস করি, চাকরি করে হব না। তাই জন্য ওরা বিজনেসটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেয়। ওখানে বিজনেসটাকেই, যারা বিজনেসম্যান হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, ওকেই ওরা ভগবান মানে। দুটো লোকের খুব রেসপেক্ট যে যে দেশ উন্নতি করেছে। একটা হচ্ছে ওদের ডিফেন্স, মানে যে সৈন্যরা যা দেশকে বাঁচায়। আরেকটা হচ্ছে যে অর্থকে বাঁচায়। অর্থকে কারা বাঁচায়? বিজনেসম্যানরা, যে অর্থ ক্রিয়েট করে। তো এই দুজন হচ্ছে খুব হাইলি রেসপেক্টেড কমিউনিটি। আমাদের এখানে দুটোই উল্টো। আমরা বিজনেসম্যানদের দেখতে পারি না, আর আমরা মনে করি সৈন্যরা জন্মাই মরার জন্য, কেন ওদের পে করা হয়। তো এইসব কমেন্ট যখন আমি ভারতবর্ষে শুনি, ভাবি আমাদের মাইন্ডসেটটা কোথায় চলে গেছে। এখন কি হয়ে গেছে, নতুন বিজনেস শুরু হয়েছে, টু বি আ পলিটিশিয়ান। জানে পলিটিক্স করলেই ওদের ইনকাম বাড়বে, পলিটিক্স করলেই ওরা রাতোরাত বড়লোক হবে। সবই চলে গেছে না পরিশ্রম করে, শর্ট টার্মে কি করে কারাপশন নিয়ে আমি 4টে পয়সা তাড়াতাড়ি করতে পারি। ওই মাইন্ডসেটটা যদি কন্টিনিউ করে, তো বাংলার উন্নতি হওয়ার তো ছেড়েই দাও, অবনতির কোন জায়গায় চলে যাবে ওইটা গেজ করা খুব মুশকিল। আপনি দুটো দেশকেই খুব কাছ থেকে দেখেছেন, একটা ইন্ডিয়া, একটা আমেরিকা। দুটো দেশের ইউথ সমাজ, দুটো যে দেশেরই ইউথ জেনারেশনকে খুব কাছ থেকে দেখেছেন। পার্থক্য কোথায়, ডিফারেন্স কোথায়? ওরা কেন সাকসেসফুল, আমরা কেন এতটা পিছিয়ে আছি? ওইটাই একটা কারণ, যেটা আমাদেরকে করতে হবে কি কি এই যে জাগরণটা, যাকে আমি নবজাগরণ বলছি, কি ওদের মধ্যে একটা সিড ঢোকাতে হবে ইউথের মধ্যে। মাইন্ডসেটটা কি এন্টারপ্রেনিউর কিভাবে করা যায়, তোমাকে বিজনেসম্যান কি করে করা যায়। চাই ওটা ছোটোর থেকে শুরু করো। পয়সাও যদি না থাকে, এমন এমন ফান্ড তৈরি করতে হবে, মাইক্রো ফাইন্যান্সিং শুরু করতে হবে, গভর্নমেন্টে কিছু হেল্প লাগবে। আমরা যদি বড় বড় কোম্পানিতে বলি তোমরা কিছু ফান্ড দাও, আমরা বলছি না দানে দিতে, কিন্তু আমরা বলছি কি একটা ইনভেস্টমেন্ট স্কিম বানাও। ওদের জন্য ওটাকে গভর্নমেন্ট যাতে ট্যাক্স রাইট অফ করতে পারে। প্রত্যেকটা, আমি যদি এখানে হই, আজকে ধরো ইকোনমিক্সে কোনো আমি যত বড় বড় কোম্পানি আছে ভারতবর্ষে, ওদের কাছে যাব কি তোমরা চ্যারিটি করার দরকার নেই, তোমাদেরকে একটা ইনভেস্টমেন্ট ফান্ড করতে হবে, যাতে এই স্টেটের লোকেরা একটা সিড মানি পায়। ওই সিড মানি দিয়ে ওদেরকে একটা ইনকিউবেশন তৈরি হোক, যাতে আমরা চিন্তা করতে পারি কার ইন্টারেস্ট, কার স্কিল। কেন কি একটা ইন্টারেস্ট একটা ব্যাপার, স্কিল আরেকটা ব্যাপার। তো আমাদেরকে দুটোকে ম্যাপ করতে হবে, ইন্টারেস্ট আর স্কিল। ওই দুটোকে যদি ম্যাপ করে দেখা যায় কি এটা উন্নতি হওয়ার অনেক বেশি চান্স আছে। ও যদি চায় কি না আমি এটা করতে চাই, আমি দেখছি ওর স্কিল সেটটা অন্যদিকে, অ্যাজ আ জুরি আমরা বসে বলবো না, তোমার ইন্টারেস্ট ওখানে থাকতে পারে, কিন্তু তোমার স্কিল সেট দেখাচ্ছে না কি তুমি ওই লাইনে খুব ভালো করবে। তোমার স্কিল সেট আজকে এই হচ্ছে 5টা জিনিস তোমার স্কিল সেটের মধ্যে, মানে ট্যালেন্টের মধ্যে, কোয়ালিটির মধ্যে, কিন্তু তোমার প্যাশন হচ্ছে অন্য। প্যাশনটাকে তোমাকে একটু কনভার্ট করতে হবে। ওর জন্য ওকে অ্যাগেন ওকে আমাদের মোটিভেট করতে হবে।
করে বোঝাতে হবে এই স্কিল সেটটা তুমি ইউজ করো, তাহলে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, এই টাকার থেকে তুমি শুরু করো নিজের, এটা তো তোমার ইনিশিয়াল ক্যাপিটাল, যদি গ্রো করতে থাকো আরও দেওয়া হবে, আরও গ্রো করলে আরও দেওয়া হবে, তারপর তুমি নিজেই আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। আর যে টাকাটা তুমি পেয়েছো ইনভেস্টমেন্ট, ওইটা ওইটা ওই জায়গা ফান্ডে আবার ফেরত দিয়ে দাও, আর বাকি টাকা তোমার। তারপরে ব্যাংকে লোন নাও, ইয়া তোমার প্রফিট থেকে তুমি তোমার বিজনেস জেনারেট করো, ওইটা দেখবে একটা কন্টিনিউয়াস প্রসেসে চলে আসবে। যদি একটা চাই 10টা 500টা 5,000 যদি শুরু করতে পারি, দেখবে এইগুলো লক্ষ কোটিতে চলে গেছে। ওরাই চাকরি সৃষ্টি করবে, ওরাই কত, কেউ 2জন নেবে, কেউ 5জন নেবে, কেউ 10জন নেবে, কেউ 100 জন নেবে। আজকে একদম, আমি তোমাকে বলতে চাই, আজকে আমরা সব বলি গুগল, এনভিডিয়া, তারপরে বলি অ্যাপল, হ্যাঁ, আর তো আরও চলে যাও 50-100 বছর আগে, আইবিএম ইয়া হিউলেট প্যাকার্ড, ঠিক আছে। এইসব কোম্পানি কিন্তু এই ছোট্টভাবেই শুরু হয়েছে, 1জন 2জন 3জন নিয়ে জেরক্স শুরু হয়েছে। এই 2-4টে সব কটা কোম্পানি ছোট হয়ে শুরু হয়েছে আমেরিকাতে। এটা কোনো ফ্যামিলি বিজনেস লোকেরা নামে নিয়ে বলো হঠাৎ ওরা কোটিপতি ছিল, অলরেডি আরবপতি ছিল, আমরা আজকে আরেকটা ফ্যাক্টরি করবো, না। ওরা সব কটা মানুষ ছোট থেকে শুরু করেছে, কোথার থেকে জোগাড় করেছে টাকা, জোগাড় করে ওরা আজকে এত বড় কোম্পানি, আজকে 100-200 বছর ধরে কোম্পানি চলছে। আমরাও সেটা করতে পারবো, কিন্তু আমাদেরকে ভেতর থেকে বিজনেসকে, ইকোনমিক্সকে, ফাইন্যান্সকে পুজো করতে হবে। এই নতুন যুগে বাঙালি যুবককে জানতে হবে চাকরি বাজারে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ব্যবসা সবসময় থাকবে। ওইটা ঢোকাতে হবে, কনফিডেন্সটা বাড়াতে হবে, হেল্প করতে হবে, সাপোর্ট করতে হবে। তাই জন্য এই ফান্ডিংগুলো খুব দরকার। আমি ইন্ডাস্ট্রির কাছে গিয়ে, ব্যাংকদের কাছে গিয়ে বলবো একটা ফান্ড তৈরি করো। আর সব থেকে ভালো খবর হচ্ছে কি, এটা প্রাইম মিনিস্টার মোদি নিজেই আমেরিকাতে যান কেন ছুটে ছুটে, বিদেশে যান কেন ছুটে ছুটে, এগুলো তো শিখে আসেন উনি, ওনাকে এগুলো দেখানো হয়। তাই জন্য এখন স্টার্ট আপ কালচার শুরু করেছেন, সেমিকন্ডাক্টর শুরু করছে, আর বলছে এআই এর মহত্ব কত। তো উনিও তো শিখছেন ওখানে গিয়ে, তো আমরা কেন শিখছি না? আমরা জনসাধারণের আমাদের শেখা উচিত। এটা যদি শুরু হয়, আমি তোমাকে বলছি, তো এইটার তুমি চেঞ্জেস দেখতে পারবে, নেক্সট 5-10 বছরের মধ্যে চেঞ্জ দেখতে পারবে। একটা উজ্জ্বল ভবিষ্যতের দিক কিন্তু তার কথায় আমরা পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাই যে আপনাকে নাকি খুব একটা পছন্দ করতো না। আমি আমি ওই দিকে যেতে চাই না, কেন কি, কে উনি, না ওনার লোকেরা, দেখো একটা পলিটিশিয়ান কোনোদিন কান পাতলা হলে, আর পলিটিশিয়ানরা যদি নিজের ভিশন না থাকে, আর যদি মানুষের প্যাশন ইয়া মানুষের ইডিওলজি আর ফান্ডামেন্টালস না বোঝে, আমার হিসেবে সেই পলিটিক্সটা নোংরা পলিটিক্স। পলিটিশিয়ানদেরকে দেখা উচিত জনসাধারণ কি চায়। আজকে সবাই চায় লাইফে একটু ভালো করা, সেই ভালো করাটাকে ওই 10,000 টাকা চাকরি শুরু করে ভালো হবে? গভর্নমেন্ট চাকরি থাকবে না। যখনই আজকে কম্পিউটার এসেছে, তো আমরা কম্পিউটার শিখেছি, আজকে যখন এআই আসবে, আমরা এআই সার্ভিসটাও শিখতে হবে, তখন লোক লাগবে। আমি বলছি না এআই সব চাকরি শেষ করবে, কিন্তু এআই জানার জন্য পড়াশোনাটা তো করতে হবে। আমাদের স্কুলে কলেজে এখন এআই নিয়ে কোনো পড়াশোনাই নেই। তো আমাদেরকে তো ফান্ডামেন্টাল অফ এআই, তার মধ্যে দুটো জিনিস লাগে, ম্যাথ অ্যান্ড ফিজিক্স। ম্যাথটাকে তো স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে, ফিজিক্স তো শেখাতে হবে বাচ্চাদেরকে হাই স্কুলে আগের থেকেই। ওইটা হলে কি হবে, যেমনি কম্পিউটার আইটি যখন এসেছে, তোমার সিপিএম গভর্নমেন্টও আইটি আটকাতে পারেনি, কম্পিউটার আটকাতে পারেনি, শুরু শুরুতে 2-4টে দোকান ভেঙেছে, বন্ধ করেছে, কিন্তু পুরো ওয়ার্ল্ডে তো আটকাতে পারেনি, ওটাই চাকরি ক্রিয়েট করেছে। সেমনি এআইও সেইভাবে আসবে। আগে আমরা বলতাম আইটি এনেবল, এখন বলবো এআই এনেবল। তো এই প্রসেসগুলো চেঞ্জ হচ্ছে, এর জন্য পড়াশোনাটা একটু বেসিক পড়াশোনা দরকার, তারপরে সবাই সার্ভিস মডেলটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু চাকরি ছেড়ে দিতে হবে, চাকরি হলো হলো, না হলো না হলো, যদি বড় হতে হয় ব্যবসা করতে হবে। সেটা আমি বারবার এর জন্য বলবো, সেটার জন্য গভর্নমেন্ট লাগে না, তোমার নিজের আত্মবিশ্বাস। আর আমার মতো প্রচারক যদি আরও, আমি যদি 1 লক্ষ তৈরি করতে পারি বাংলাতে, ওরা যদি, আমরা যদি এক সুরে সবাই গল্প করি। আর তোমাদেরকে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি যারা পডকাস্ট করছে, কেন টিভিতে অনেকদের সুবিধে হয় না যেতে। তোমরা যে আজকে যদি দেখো আরও প্রচারকরা আছে, তোমরা নিজেই প্রচারক, তোমাদেরকে এইভাবে তোমরা নিজের লোকেদের, জনসাধারণদের টাচ করছো, ইউথকে টাচ করছো, ইউথকে তোমাকে শোনা উচিত, তোমরা তো একটা মেসেজ আনছো। আর আমি প্রচুর সময় দিই ইউথকে। আমি কালকেই টেকনো ইন্ডিয়ার কনভোকেশনে গেছিলাম, ওখানে গিয়ে আমি স্টার্ট আপের কালচার বোঝাচ্ছিলাম, স্টার্ট আপ কী করে ছোটোর থেকে বড় করতে পারো তার টেকনিক শেখাচ্ছিলাম।
আর আমি এগুলো করতে এর জন্য ভালোবাসি, যত বাংলার ভালো হবে ততই আমার বাপ দাদারা ওদের আত্মা খুশি হবে। আর আমি এখানে তো আসন গেড়ে বসে আছি, আমি এখানে বছরে 4-5 মাস থাকি আর লড়ে যাচ্ছি। গভর্নমেন্ট কেউ হোক, ডাজেন্ট ম্যাটার, আমাকে আমার ডিউটি, আমার ধর্ম, আমার কর্তব্য করে যেতে হবে, বাংলাকে উন্নয়ন পথে দেখতে হবে। সেটা আমি ভেবেছি, আর একটা আমি ওই কি বলবো, প্রতিজ্ঞা করেছি, বাংলাকে ভালো করতেই হবে। যদি সবার সাপোর্ট পাই সেটা হবে। একদম। আমরা সকলে আপনার সঙ্গে আছি, ইউথ সমাজ আপনার সঙ্গে আছে, কিন্তু আমরা বাঙালিরা কি ঠিক আছি? আমরা বাঙালিরা কি বাংলা নিয়ে ভাবছি? বাঙালিদের ভবিষ্যৎ কি দেখছেন? বাঙালিকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে আমাদের মধ্যে ঈর্ষাটা আছে, ওর ভালো হচ্ছে আমার হচ্ছে না, তাই বলে এটাকে নিচে নামিয়ে নি, এটা আগে থিওরিতে চলতো, প্র্যাকটিক্যালি এখন দেখা যাচ্ছে, ঘরে ঘরে দেখা যাচ্ছে। আমার নামেই আমি ভালো করতে এসেছি, আমার নামেই লোকেরা গিয়ে, চাহে ওগুলো পলিটিশিয়ানই হোক, চাহে ওরা বিজনেসম্যানই হোক, আমার নামে কিছু বলতে থাকে। রাহুল রয় কোনো এজেন্ডা নিয়ে এসেছে, রাহুল রয়ের কাছে এত টাকা আছে, রাহুল রয় বেঙ্গলে কোনোদিন একটাও ল্যান্ড নেয়নি। বেঙ্গল ছেড়ে দাও, চন্দ্রবাবু নাইডু আমাকে অনেক ল্যান্ড অফার করেছিল, আমি নাইনি। অনেক স্টেট অফার করে ল্যান্ড, আমি কোনোদিন ল্যান্ড নাইনি, না নেব। আর আমার কোনোদিন গভর্নমেন্ট থেকে কোনো হেল্প চাইনি, টাকা পয়সা দিয়ে ইয়া লিড দিয়ে, আমার কাজ আমি নিজে চুপচাপ করে গেছি। তাই জন্য কি হয়, আমি চাই কি, আমি যে কাজটা করতে নেমেছি, বাংলা জাগরণ, এই ইউথদেরকে জাগিয়ে এআইয়ের মধ্যে নিয়ে যাওয়া, যাতে নেক্সট ওয়েভটা যখনই আসবে আমরা বাঙালি যুবকরা যাতে ওটার জন্য রেডি থাকি। হ্যাঁ, এটা আমার অপরচুনিটি আসছে, আমি জানি এটা কী করে করতে হবে, আমি শিখে নিয়েছি, আমার ম্যাথামেটিক্স আমি খুব স্ট্রং, ফিজিক্সটাও শেখা হয়ে গেছে। যে অপরচুনিটি আমি চাট করে ধরে নেব। তখন কি হবে, ওয়ার্ল্ড অত বোকা না, ওয়ার্ল্ড যখন দেখবে বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি এআই লোকেরা বসে আছে, এআই ছাত্ররা বসে আছে, এআই এরা ভালোবাসে, তখন করবে কি, এখানে আউটসোর্সিং শুরু হয়ে যাবে। না ভাই, আর বাঙালি বাঙালি সবই বিদ্বান, ব্রেনটা তো তোমার কাছ থেকে ডিএনএ নিতে পারবে না। আজকে অন্য স্টেটে চলে যাও, ইন্টেলেকচুয়ালি আজকে ওরা আগে হতে পারে, আর আজকে ফাইন্যান্সিং আর ওদের ইকোনমিক্স অনেক বেটার হতে পারে, আমরা নিচে চলে গেছি। কিন্তু একটা জিনিস আমাদের নিতে পারবে না, ওইটা হচ্ছে ইন্টেলিজেন্স। আমি ভাবি বাঙালি এখনও অ্যাকাডেমিক্যালি ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্স বলেই আজকে বাঙালিরা চাকরিটা আগে দেখে। আমি বলছি চাকরি না দেখে ভাই, চাকরি অত নেই, এখন ব্যবসা চিন্তা করো। এইটাই যদি করতে থাকে, আমার মনে হয় কি এই 5 বছরের মধ্যে, আবার আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 5 বছর 10 বছর এটা মাইন্ডসেটটা চেঞ্জ করতে লাগবে। একবার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেলে, আর যদি সিস্টেম আমাদেরকে অ্যালাউ করে, হেল্প করে, এই ফান্ড যেগুলো বলছি সব মিলে যদি তৈরি করি, ছোট ছোট মাইক্রো ফাইন্যান্সিংটা, তাহলে এটাও আমি দেখতে পাচ্ছি একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলার। আচ্ছা, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যে শুভেন্দু অধিকারী থেকে তার ক্যাবিনেট মিনিস্ট্রিরা, তারা সবসময় আশা জাগাচ্ছেন শিল্প হবে, কাজ হবে, কর্মসংস্থান হবে, পরিযায়ীরা রাজ্যে ফিরে আসবে। আপনি এবার এসে কি দেখলেন? আমি একটা জিনিস যেটা পজিটিভ দেখলাম, সব থেকে পজিটিভ আমার যেটা লাগলো, সেটা ছিল ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড অগ্নিমিত্রা। ফাইন্যান্স মিনিস্টার আমাকে নিজের সময় দিলেন, আমি ওনার অফিসে 2বার দেখা করেছি, ফোনে 2-3বার কথা হয়েছে। আমার ভেরি হাই রিগার্ড উইথ স্বপন দাশগুপ্ত। উনি আমার এআই যে কনফারেন্সটা আমি করছি স্যান হোজেতে, যাকে বলে কনফ্লুয়েন্স 2027, ওখানে উনি বলেছেন আসবেন। ওখানে আমরা প্রায় 14টা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, প্রায় 300টা এঞ্জেল ইনভেস্টর, আর 3টে তোমার ফাইন্যান্সিং গভর্নিং বডি, যেমনি গোল্ডম্যান স্যাক্স, যেমনি মর্গান স্ট্যানলি, ব্লুমবার্গ, এরা সব ওখানে থাকবে, যাতে আমরা বাংলাকে শোকেস করতে পারবো। তো ওই কমিটমেন্টটা, ওই এসুরেন্সটা আমি পেয়েছি স্বপনদার কাছ থেকে, আমার ছোট বোন অগ্নির কাছ থেকে। আমি আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার তাপসদার সাথেও দেখা করেছি। আমি তাপসদার পরে বিরাজ বিশ্বাসের সাথে দেখা করেছি। উনি নর্থ বেঙ্গলের উন্নয়নের স্টেট মিনিস্টার প্লাস ল। আমি ভীষণ ইমপ্রেসড ওনার সাথে। 32 বছরের একটা ছেলে, একটা ইউথ ছেলে, উনি নর্থ বেঙ্গলে এত চিন্তা করছেন। হ্যাঁ, আর ডেমোগ্রাফিক্স নিয়ে, তারপরে ইকোনমিক্স নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে,
তো ওনার সাথে আলাপ করে আমার মনটা জুড়ে গেল, আর আমি খুব পজিটিভ ভাইবস পেয়েছি। অ্যাগেন আই রিপিট, স্বপনদার কাছ থেকে, অগ্নির কাছ থেকে, তাপসদার কাছ থেকে। স্যার কানপুরে জন্ম এবং আমেরিকায় সমস্ত কাজেই আপনার অ্যাব্রড, ভারতের বাইরে, কিন্তু বাংলার প্রতি এই টান, মা বাবা তো বটেই, তারা ভারতীয় পশ্চিমবঙ্গীয়, কিন্তু বাংলাতে হঠাৎ এলেন কি করে? বাংলার জন্য উদ্যোগ কিভাবে, কার হাত ধরে? আমি বলবো, আমার চোখে পিতৃ সমান একজন ভদ্রলোক, আমাদের গর্ব, শ্রী সোমনাথ চ্যাটার্জি, যে তখন উনি WBIDC চেয়ারম্যান ছিলেন, উনি আর বিক্রম দাশগুপ্ত সিলিকন ভ্যালিতে প্রথম আসেন। আমার সাথে দেখা হয়, পরে সোমনাথ বাবু আমার বাড়িতেও আসেন, কথা হয়। উনি তখন বললেন কি, রাহুল, তোমাকে বাংলায় আসতে হবে, তোমার এই সাকসেস দেখে, আর তুমি বাঙালি, আমরা বাঙালিরা যদি এটা না তোমাকে স্বীকৃতি দিই আর রেকগনাইজ না করি, তাহলে এটা আমাদের দোষ। আর উনি যেভাবে আমাকে মোটিভেট করেছেন, আজকে যে বাড়িতে তুমি বসে আছো, এই বাড়িটা কিন্তু সোমনাথ দার খোঁজার বাড়ি। উনি মহেন্দ্র জালানকে বললেন, রাহুল আলিপুরে থাকবে না, ওর বাংলো বাড়ি, এত বাংলো বাড়ি ওর ওখানেই আছে, উনি পার্ক স্ট্রিটে থাকতে চান। তো মহেন্দ্র জালান এই বাড়িটা নিজের জন্য চেষ্টা করছিল তৈরি করার। ওই জায়গাটা মহেন্দ্র জালান সোমনাথদার কথা আমাকে দিয়ে দিলেন, আর এখান থেকে আমি আমার থাকা শুরু করলাম। তার আগে আমি হোটেলে থাকতাম। সোমনাথ দা বললো, হোটেলে থাকলে তুমি এখানে বেশি দিন থাকবে না, তোমার বাড়ি করা দরকার, একটা কোম্পানি করা দরকার। তো ওখান থেকে এটা শুরু হলো। তারপরেই বুদ্ধবাবু পাওয়ার এলেন। বুদ্ধবাবু পাওয়ারে আসতেই আমাকে আর মিস্টার রূপেন রায়, তখন প্রাইস ওয়াটার হাউসে পার্টনার ছিলেন, দুজনকে ডাকলেন, আমরা কথা বললাম, আর তবের থেকেই একটা IT পলিসি লেখা শুরু করলাম। তারপরে আমাদের ব্যাড লাক, বুদ্ধবাবু বেশি দিন, উনার থিঙ্কিং ছিল একদম ডিফারেন্ট। কমিউনিজম, আমি ওনাকে খালি চায়নার কমিউনিজমটা একটা প্লে বুক দিয়েছিলাম, চায়না কমিউনিজম করছে, ভেতরটা পুরো ক্যাপিটালিজম, তাই জন্য আজকে চায়নাকে দেখছো, আমেরিকার মতো ইকোনমি তৈরি হচ্ছে, ওর থেকে বেটার ইকোনমিতে চলে যাচ্ছে। ওরা যেভাবে সুন্দরভাবে কমিউনিস্টটাকে পেছনে রেখে ক্যাপিটালিজম নিয়ে আজকে ওরা যেভাবে ছেয়ে গেছে পুরো পুরো বলবো পুরো ওয়ার্ল্ডে, সেটাই আমি চেয়েছিলাম আমাদের বেঙ্গল পুরো ইন্ডিয়াতে আবার যাতে ছেয়ে যায়, পুরো ওয়ার্ল্ডে ছেয়ে যায়। আনফর্চুনেটলি উনি বেশি দিন ছিলেন না। আর তারপরে আমার আশা ছিল আমাদের CM মমতাদির সাথে, ওইটাও যখন হলো না, এখনও আশা করছি এই গভর্নমেন্ট এই জিনিসটাকে ইনিশিয়েটিভ নিয়ে, যে বলছি ওইটাকে একটু সিরিয়াসলি কনসিডার করে যদি করে, তাহলে আমার মনে হয় এই যে এন্টারপ্রাইজ ড্রাইভটা আমি যেটা বলছি, দিস শুড বি আ এন্টারপ্রাইজ নেশন, বেঙ্গল শুড বি আ ল্যান্ড অফ এন্টারপ্রেনিয়র্স। তাই জন্য স্যালিউট টু সোমনাথ দা। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে একটা যুব সমাজকে ভালো মেসেজ দেওয়ার জন্য, এতটা ইন্সপিরেশন দেওয়ার জন্য। তার কথায় আমরা অবশ্যই ইন্সপিরেশন পেলাম, এবং এই মতো যদি কাজ করতে পারি, কি বলে বাঙালিদের নাকি ব্যবসা হয় না, বাঙালিরা নাকি ভীতু। স্যার একজন বাঙালি, যিনি জন্মসূত্রে ভারতীয় পশ্চিমবঙ্গীয় হয়েও আজকে এতগুলো কোম্পানিকে একসঙ্গে চালিয়ে যাচ্ছেন, তাহলে তিনি যদি পারেন, আমরা পারবো না কেন? এই সাহসটা, এই উৎসাহটাই আমাদের মধ্যে দরকার। আর বাকি যেটুকু হেল্প দরকার, সেরকম ধাপে ধাপে আমাদের এগোতে হবে, তার ব্যবস্থাও তো রয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই এপিসোডটা অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন চান, স্যার যদি কেউ কমেন্ট করে কোনো এরকম ছোট ব্যবসা শুরু করার, বা সেরকম কোনো অ্যাডভাইস চান, তাহলে সেই কমেন্টটা আমি আপনার কাছ থেকে নিয়ে অবশ্যই তাদেরকে হেল্প করতে পারি। আমি আবার রিপিট করব, এখানে কালকেই টেকনো ইন্ডিয়া, অ্যাডামাস, আরো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, IIT, শিবপুর, যাদবপুর, এরা সবাই ফান্ড পাবে, যাকে বলে অটল ইনকিউবেশন সেন্টার। এদেরকে অ্যাটলিস্ট 10,000 স্কোয়ার ফিট ডেডিকেট করতে হবে ব্যবসার জন্য। ওখানেই ইনকিউবেশনটা, মানে ওইটা হচ্ছে যেখানে আপনি আপনার আইডিয়া, আপনার থট প্রসেস, আপনার এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি একটা কাগজে লিখে ওটা জমা করলেন। ওই জমা হওয়ার পরে ওইটাকে জুরি স্ক্যান করবে, দেখবে, আপনাকে ডাকবে, আর আপনাকে ইভ্যালুয়েট করবে ফিজিক্যালি, ওরালি, বুঝবে কি আপনি এটার জন্য যোগ্য কিনা। যদি যোগ্য বুঝবে, আপনার হাতে প্রায়
স্টার্টিংয়েই ডিপেন্ড করে কি টাইপের ব্যবসা। 10 লাখ টাকার থেকে ধরে নিয়ে 1 কোটি অব্দি আপনার হাতে দেবে। এর থেকে ভালো তো কোনো ইনিশিয়েটিভ হতে পারে না। সেটা হয়ে গেল গভর্নমেন্ট। আমি বলছি সাথে সাথে যদি আমরা এই অটল ইনকিউবেশন এই যে প্রোগ্রামটা প্রাইভেটলিও নিয়ে যাই, প্রাইভেট কোম্পানিদের, যারা এখানে এইটাই ধরো এখানে অনেকগুলো কোম্পানি আছে বেঙ্গলে, আইটি কোম্পানির কাছে নিয়ে যাই, বড় বড় এখানে ব্যবসাদের কাছে নিয়ে যাই, আর গভর্নমেন্টই প্ল্যান চালায়, ঠিক আছে ইনিশিয়েটিভ নিলে আমরা তোমাকে ট্যাক্স রিলিফ দেবো, হ্যাঁ ট্যাক্স রাইট অফ করতে পারো এই জায়গাটা, ওরা পয়সা দেবে, কেন দেবে না? এখন ওইটার মধ্যে একটাই ভয়, আবার যদি কারাপশন না ঢুকে যায়, ওই ফর্ম জমা করার জন্য যদি টাকা না নিতে শুরু করে, আবার যদি তোমার ওই টাকা দেওয়ার আগে 10% কমিশনটা না চেয়ে নেয়, যেটা এতদিন হয়ে এসেছে, হ্যাঁ কাটমানি, ওইটা যদি বন্ধ রাখতে পারি তাহলে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আশা করা যায় যে সেটা হবে না। তাহলে কমেন্ট করে জানান, চাকরির আশায় না বসে থেকে চাকরি যেমন চেষ্টা করছেন করুন, পাশাপাশি একটা এই দিকটাও কিন্তু আপনাদের জন্য খুলে যাচ্ছে, ওপেন হচ্ছে। তাই কমেন্ট করে জানান কোন ধরনের অ্যাডভাইস চাইছেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই আপনাদের অ্যাডভাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা আমি করব। আরেকটা লাস্ট অ্যাডভাইস তোমাদের দিতে চাই, তোমার মতো যোদ্ধাদেরকে। আমার চোখে তোমরা পডকাস্টরা যা করো ওটা হচ্ছে যোদ্ধা। দেখো চ্যানেলকে কেনা যায়, ঠিক আছে, গভর্নমেন্ট চ্যানেল কিনতে পারে, বড় বড় চ্যানেল কিনেছে, কিনবেও, চাहे সেন্টারই হোক চাहे স্টেট হোক। পডকাস্টারদেরকে কেনা খুব মুশকিল, তোমাদেরকে ভয় পাওয়াতে পারে, ভয়টা পাবে না। একটা গব্বর সিং এর ডায়লগ মনে রেখো, যে ডর গিয়া ও মর গিয়া। সৎভাবে কাজ করতে হবে, বাংলাকে আবার অনেস্ট বানাতে হবে, আর ট্রান্সপারেন্টলি কাজ করতে হবে। ওইটার জন্য তোমরা হচ্ছে যোদ্ধা, আর যোদ্ধাদের লড়ে যেতে হবে। আর যদিও আমাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে, আমি স্যারের সাথে একদম যোগাযোগ করব, কারণ যে মানুষটা এরকম ইন্সপিরেশন দিতে পারে যুব সমাজকে, তিনি নিশ্চয়ই আমাদেরও পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন ধরনের সহযোগিতা আপনি চাইছেন বা ইনফরমেশন চাইছেন। কমেন্ট করুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মিস্টার রাহুল রয়ের সঙ্গে আমি স্মৃতি, বেঙ্গল ভয়েস থেকে। দেখা হচ্ছে। ভালো থাকবেন।